মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বাংলা ক্লাসিক উপন্যাস প্রথম আলো। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শুরু হচ্ছে প্রথম আলো। নরেন, এই নরেন, আরে ওঠ! কেউ কি সত্যি তাকে ডাকছে না স্বপ্ন? নরেন! কে ওখানে? নরেন, শিগগিরই বেরিয়ে আয়, তোর বাড়িতে খুব বিপদ। কি হয়েছে? ওরে ওরে শিগগির বল, কি হয়েছে? খুড়ো মশাই, মানে তোর বাবা। বাবা? কি হয়েছে বাবা? অসুস্থ নাকি? সত্যি করে বল হেমালি, এখনো আছেন তো? রামকৃষ্ণ ঠাকুর এসেছেন। রবি পৌত্তল্যিকতার বিরোধী, তাই সে বাইরে দাঁড়িয়েছিল। তখনই এক প্রবীণ ব্রাহ্ম রবির কাছে এসে কুশল সংবাদ নিতে নিতে হঠাৎই বললেন, রবীন্দ্র, তুমি দুঃসংবাদটা শুনেছ? রবি চমকে উঠল। কি দুঃসংবাদ অপেক্ষা করছে তার জন্য? রবি কোনো প্রশ্ন না করে জানার জন্য উদ্গ্রীব হয়ে তাকিয়ে রইল। সেই ব্যক্তিটি তখন বললেন, বেঙ্গলি পত্রিকার সম্পাদক সুরেন বাড়ুজ্জেকে জেলে ভরার আদেশ বেরিয়েছে। আমি দেখে এলাম, বিদ্যাসাগর মশাইয়ের কলেজের সামনে ছাত্ররা খুব দাপাদাপি করছে এই নিয়ে। শহরে একটা হাঙ্গামানা শুরু হয়ে যায়। আরো কয়েকজন ব্যক্তি কি হয়েছে বলে কাছাকাছি ঘিরে এল। তারপর শুরু হলো উত্তপ্ত আলোচনা। ঘটনাটি অতি গুরুতর, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার আগে জানা দরকার কে এই সুরেন বাড়ুজ্জে। প্রখ্যাত চিকিৎসক দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে সুরেন্দ্রনাথ। ছাত্র হিসেবে মেধাবী, বিএ পাশ করে বিলেত যান আইসিএস পরীক্ষা দিতে। সামান্য বয়সের ব্যাপারে খুঁটিনাটির জন্য তিনি পরীক্ষায় পাশ করলেও তাকে আটকে দেওয়া হয়েছিল। তিনি মামলা করেছিলেন এবং মামলায় জিতে ইংরেজ সরকারকে বাধ্য করেছিলেন তাকে নিয়োগপত্র দিতে। কিন্তু মামলায় জিতে চাকরি পাওয়া গেলেও নিয়োগকারীর আস্থাভাজন হওয়া যায় না। শ্রীহট্টের সহকারী ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছিলেন সুরেন্দ্রনাথ। তার শ্বেতাঙ্গ উপরওয়ালার তাকে মোটেই পছন্দ ছিল না। একবার আদালতের কাজে সামান্য ত্রুটি দেখে তাকে বরখাস্ত করা হল। এই অবিচারের প্রতিকারের জন্য আবার বিলেত গেলেন সুরেন্দ্রনাথ। সকলের মতো সুরেন্দ্রনাথও ভাবতেন, এদেশের ইংরেজরা নানা রকম উদ্ধত ব্যবহার করে বটে, কিন্তু ইংল্যান্ড সরকার ন্যায় নীতির মূল্য দেয়, সেখানে আমি ন্যায় বিচার পাবই। কিন্তু সেখানেও সুবিচার পেলেন না সুরেন্দ্রনাথ। তাকে বিমুখ হয়ে ফিরতে হলো। এদিকে তখন এদেশেও সকলে বুঝে গেল যে সুরেন্দ্রনাথ ইংরেজ শাসকদের বিরাগভাজন। এদেশের মানুষ কর্তা ভজা। সরকার যাকে পছন্দ করে না তাকে কেউ ছুঁতে সাহস করে না। জীবিকা নির্বাহ করাই দুষ্কর হয়ে উঠল তাঁর পক্ষে। সৌভাগ্যের বিষয়, একজন মানুষ এখনো আছেন যিনি গ্রাহ্য করেন না ইংরেজদের রাঙা চোখ। বিদ্যাসাগর মশাই একদিন সুরেন্দ্রনাথকে ডেকে পাঠিয়ে বললেন, সুরো, তুই কাল থেকে আমার কলেজে ইংরেজি পড়াবি। কত মাইনে চাস বল? মেট্রোপলিটন কলেজটি বিদ্যাসাগর মশাইয়ের নিচের। যথা সর্বস্ব ব্যয় করছেন এই কলেজের জন্য। সরকারি সাহায্যের তোয়াক্কা করেন না তিনি। আইসিএস সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন কালো সাহেব। অধ্যাপনার কাজ নিয়ে তিনি বাঙালি তথা ভারতীয় সমাজের অন্তর্গত হলেন।
ছাত্রদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠলেন অবিলম্বে। সূক্ষ্মভাবে প্রচার করতে লাগলেন দেশাত্মবোধ। ইংল্যান্ডে পড়াশুনো করার সময় তিনি জেনেছিলেন ইউরোপের বিভিন্ন দেশে স্বাধীনতার আন্দোলন ও লড়াই কিভাবে পরিচালিত হয়েছে। ইতালিতে ম্যাথসেনি তরুণদের সংঘবদ্ধ করেছিলেন। তরুণ ইতালি পরিণত হয়েছিল একটা বিশেষ শক্তিতে। এখানেও সেই আদর্শ অনুসরণ করা যায়। ভারতীয়দের মধ্যে প্রথম র্যাংলার অর্থাৎ গণিতে প্রথম শ্রেণীর সম্মানসহ স্নাতক আনন্দমোহন বসু আর একজন উজ্জ্বল ছাত্র। তিনি বিলেত থেকে ফিরে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন নামে ছাত্র সংস্থা প্রতিষ্ঠা করলেন। সুরেন্দ্রনাথ যোগ দিয়েছিলেন তার সঙ্গে। সেই স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে সুরেন্দ্রনাথ একদিন বক্তৃতা দিলেন। তার বিষয়বস্তু রাইজ অফ দ্য শিখ পাওয়ার। যোত্রী শিখ জাতি সম্পর্কে বাঙালিরা সামান্যই জানে। সুরেন্দ্রনাথ বললেন, এই শিখ তরুণ সম্প্রদায় বারবার অত্যাচার ও আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে প্রাণপণে। মোগলদের সঙ্গে লড়েছে, ব্রিটিশদের সঙ্গেও লড়েছে। নিছক শিখদের ইতিহাস বর্ণনা করাই সুরেন্দ্রনাথের উদ্দেশ্য নয়। বাংলা ছাত্রদের তিনি বোঝাতে চেয়েছিলেন যে আদর্শের দৃঢ়তা থাকলে ইংরেজ শাসকদের বিরুদ্ধেও সঙ্গবদ্ধ হওয়া যায়। সুরেন্দ্রনাথ বেঙ্গলি পত্রিকার সম্পাদক। ইংরেজ শাসকের নানান অব্যবস্থার সমালোচনা করেন তিনি। সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে তা অদ্ভুত। নরিস নামে হাইকোর্টের এক বিচারকের মতিগতি বোঝা ভার। উদ্ভট উদ্ভট সব আদেশ জারি করেন। তার এজলাসে এক হিন্দু পরিবারের গৃহদেবতার পুজোর অধিকার নিয়ে মামলা চলছিল। দুই শরিকের মধ্যে মামলা, অধিকার নিয়ে দ্বন্দ্ব। গৃহদেবতার অস্তিত্ব নিয়ে কোনো বিতর্ক নেই। তবু নরিস সাহেব হুকুম দিলেন, ওই শালগ্রাম শিলা আদালতে এনে তাকে দেখাতে হবে। আদেশ শুনে সকলে হতবাক। শালগ্রাম শিলা একখণ্ড পাথর হতে পারে, কিন্তু বিশ্বাসী হিন্দুদের চোখে তা স্বয়ং নারায়ণের পবিত্র প্রতীক। পুরোহিত ছাড়া কারোর স্পর্শ করার অধিকার নেই। সেই শালগ্রাম শিলা আনা হবে আদালতে? গির্জা থেকে যিশুর মূর্তি কখনো আদালতে আনানো হয়? সাহেবের একই স্পর্ধা। কিন্তু হিন্দুদের প্রতিবাদ অগ্রাহ্য করে সেই শালগ্রাম শিলা আদালতে আনতে বাধ্য করা হলো। নরিস সাহেব সেদিকে তাকিয়ে বিদ্রুপের সঙ্গে বললেন, দূর, কে বলেছে এটা 100 বছরের পুরনো? সুরেন্দ্রনাথ তাঁর পত্রিকায় এই ঘটনাকে তীব্র ধিক্কার জানিয়ে লিখলেন, ওই বিচারক সর্বোচ্চ আদালতের মর্যাদাপূর্ণ আসনে বসার অযোগ্য। ব্যাস, অমনি আদালত অবমাননার অভিযোগে 2 মাসের কারাদণ্ড হল সুরেন্দ্রনাথের। ইংরেজ সরকার নিশ্চুপ। ইংরেজরা দেশের রাজা, তারা ইচ্ছে মতন প্রজাদের শাস্তি দিতে পারে। কিন্তু এই প্রথম প্রকাশ্যে বিক্ষোভ দেখানো হল রাজশক্তির বিরুদ্ধে। ছাত্র সমাজ খেপে গেল। বিভিন্ন স্থানে সভা করে বক্তারা প্রতিবাদ জানাতে লাগলেন। কেউ কেউ আবার ভাবলেন এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এটা যে এক রাজনৈতিক আন্দোলনের সূত্রপাত তা অনেকের এখনো বোধগম্য হয় না। সুরেন্দ্রনাথ জেল থেকে মুক্তি পাওয়ার পর তাঁর সংবর্ধনা সভা হতে লাগল। পত্রপত্রিকায় লেখালেখি চলল অবিরাম। ঠাকুর পরিবারের কেউ অবশ্য এই আন্দোলনে অংশ নিলেন না। পত্রিকায় রবি অন্যান্য পত্রপত্রিকার গালাগালির ভাষা নিয়ে খানিকটা বিরূপ মন্তব্যই করে ফেলল। একদিন প্রিয়নাথ সেন এসে বললেন, এটা তুমি কি করলে রবি? হ্যাঁ, সাধারণ মানুষের মধ্যে একটা উদ্দীপনা এসেছে, এ সময় তার বিরুদ্ধাচারণ করা তোমার কি উচিত হলো? প্রতিবাদ জানানো ভালো কথা, কিন্তু ভাষার এমন অসংযম থাকবে কেন? গালাগালি দেওয়ার সময় ভদ্রলোককে ভদ্রলোকই থাকতে হয়, নইলে নিজেদেরই অপমান করা হয়। আহা, এখন ওসব ধর্তব্যের মধ্যে নয়। শোনো রবি, তুমি কিন্তু একটাও জনসভায় যাওনি। আমার মনে হয় 2-1টিতে তোমার যোগদান করা উচিত। ওই ফ্রি চার্চ কলেজের ছাত্ররা আমাকে ধরেছিল ওদের সভায় তোমাকে দিয়ে 2-1খানি গান গাওয়ানোর জন্য। আগামীকাল একটা সংবর্ধনা সভা আছে, তুমি যাবে? রাজি হলো রবি। কয়েকটি গানও গেয়েছিল, কিন্তু সভার উত্তেজনার সঙ্গে সঙ্গে সে ঠিক উদ্দীপিত হতে পারল না। তার বাংলা গানগুলি যেন এখানে অপ্রাসঙ্গিক। সংবর্ধনার উত্তরে
সুরেন্দ্রনাথ বক্তৃতা দিলেন ইংরেজিতে। অন্যান্যদের বক্তৃতা, সভার কাজকর্ম সবই চলছে ইংরেজিতে। অবিকল ইংরেজদের সভার অনুকরণ, অথচ শ্রোতারা প্রায় সবাই বাঙালি। যেন বাংলায় বক্তৃতা দিলে মান থাকে না। এই আন্দোলন টিকিয়ে রাখা ও দিকে দিকে ছড়িয়ে দেওয়ার জন্য চাঁদা তোলা হচ্ছে। তার নাম দেওয়া হয়েছে ন্যাশনাল ফান্ড। ঠিক যেমন ইংরেজদের ওয়ার ফান্ড কিংবা ফ্যামিলি ফান্ড হয়, ঠিক সেই রকম। জাতীয় ভান্ডার কিংবা জাতীয় তহবিল বললে বুঝতো না কেউ। এখানেও চাঁদা তোলা হচ্ছে। এখন ঘোষণা করছে, Please contribute as much as you can for the national fund. We will raise our voice. দেশকে ইংরেজদের হাত থেকে বাঁচানোর জন্য যা হচ্ছে তা সবই ইংরেজিতে। ভালো লাগলো না রবির। রবি ভাবল, মাতৃভাষার ব্যবহার যারা সম্মানজনক মনে করে না, তাদের দাস মনোভাব কি কোনোদিনও দূর হতে পারে? এদিকে ভরত জাদুগোপালদের মেসে এসে দেখে ব্রাহ্ম বনাম হিন্দু ছাত্রদের প্রায় তর্কযুদ্ধ লেগে যায়। হিন্দুরা একসময় কোণঠাসা হয়ে পড়েছিল। তাদের জাত পাত, ছোঁয়া ছুঁই, হাজার রকম কুসংস্কার আর ৩৩ কোটি দেবদেবী নিয়ে শিক্ষিত সম্প্রদায় নানা রকম ঠাট্টাই আর কি করত। ব্রাহ্মরা দাবি করে, আরে শোন শোন, আমরা এই হিন্দু ধর্মের সংস্কার ঘটিয়ে একেশ্বরবাদের প্রতিষ্ঠা করেছি। শিক্ষিত তরুণরা একসময় দলে দলে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে। ব্রাহ্মরা সেই স্রোত প্রতিহত করেছে। বংশগতভাবে যারা হিন্দু, সেই ছাত্ররা এসব দাবির জবাব দিতে পারত না। কিন্তু হঠাৎ যেন নব বলে বলিয়ান হয়ে উঠেছে হিন্দুরা। তারা বলতে শুরু করেছে, ব্রাহ্মদের সব সংস্কারই আসলে খ্রিস্টানদের অনুকরণ, সাহেবদের কাছে আধুনিক সাজার চেষ্টা। পাদ্রীরা যখন হিন্দুদের এতগুলো ঠাকুর দেবতা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তখন বশংবদ হিন্দুরা বলে, কেন কেন, এই দেখুন না, এখন আমরা কেমন শুধু নিরাকার পরম ব্রহ্মকে মানি। আরে বাবা, খ্রিস্টানদের জবাব দেবারই বা কি দরকার? সাহেবরা যে গির্জায় গিয়ে যিশুর মূর্তির পায়ের কাছে কেঁদে ভাসায়, সেটা বুঝি মূর্তি পূজা নয়? এতগুলো ঠাকুর দেবতা নিয়েও তো হিন্দু সমাজ কয়েক হাজার বছর ধরে বেশ টিকে আছে। যার ইচ্ছে যে কোনো দেব বা দেবীকে ইষ্ট দেবতা বলে মানে, কেউ কিছুই মানে না। ঠিক কথা, এমনকি নাস্তিকও হিন্দু থাকতে পারে। আসলে এখনকার হিন্দু ছাত্ররা জোরালো সমর্থন পাচ্ছে মহামান্য লেখক বঙ্কিমচন্দ্রের কাছ থেকে। শশধর তর্কচূড়ামণি নামে এক পণ্ডিতের আগমন হয়েছে শহরে। তিনি আবার মাথায় টিকি রাখা, একাদশীর উপোস, পূর্ণিমায় গঙ্গা স্নান, অমাবস্যার দিন লাউ কিংবা বেগুন না খাওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে শুরু করেছেন। এই উগ্র হিন্দুদের কেউ কেউ কেশবপন্থীদের আরো বিদ্রুপ করে বলে, তোদের কেশব বাবু আর ব্রাহ্ম রইলেন কোথায় রে? এখন তো তিনি বৈষ্ণব, মহাপ্রভুর অবতার, নাচতে নাচতে কাঁদেন। অবশ্য সম্প্রতি কেশবচন্দ্রের মৃত্যুতে হিন্দু ব্রাহ্ম সব ছাত্ররাই শোক পালন করেছে। একসময় কেশবচন্দ্র যুব সমাজকে যেমনভাবে উদ্দীপ্ত করেছিলেন, তার তুলনা নেই। এখনকার তরুণরা সুরেন বাড়ুজ্জে, শিবনাথ শাস্ত্রীদের দিকে ঝুঁকেছে। তবু কেশবচন্দ্রের ভূমিকা চিরকাল অম্লান থাকবে। ভরতের আর এক বন্ধু দ্বারিকানাথদের মুসলমান পাড়ার মেসের পরিবেশ আবার অন্যরকম। ধর্মের বদলে এখানকার প্রধান তর্কাতর্কির বিষয় রাজনীতি। ছাত্র সমাজ যে একটি রাজনৈতিক অস্ত্র হতে পারে, তা এই কিছুদিন আগে আবিষ্কৃত হয়েছে। সংঘবদ্ধ হলে ছাত্র শক্তি একটি বড় শক্তি। এই মুসলমান পাড়ার মেসের এককালের বাসিন্দা ছিলেন আনন্দমোহন বসু। এরকম মেধাবী ছাত্র এখানে আর একটিও আসে না। আনন্দমোহন এই মেসে থাকতে থাকতেই প্রেমচাঁদ রায়চাঁদ স্কলার হয়ে 10,000 টাকা পান। তারপর বিলেতে গিয়ে আরও অসাধারণ কৃতিত্বের পরিচয় দেন। কেমব্রিজে তিনি ভারতীয়দের মধ্যে প্রথম র্যাংলার অর্থাৎ গণিতে প্রথম শ্রেণীর সম্মানসহ স্নাতক হয়েছিলেন। শুধু কৃতবিদ্যই নন, আনন্দমোহন দেশ ও সমাজ মনস্ক। কলকাতায় ফিরে তিনি স্থাপন করলেন ক্যালকাটা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। এই প্রথম কলকাতার ছাত্ররা একটা সমিতির অন্তর্ভুক্ত হল। এখন ছাত্র আন্দোলনে
এই সমিতিই নেতৃত্ব দেয়। আনন্দমোহনের সঙ্গে সঙ্গে সুরেন্দ্রনাথও এসে যোগ দিয়ে এই সমিতির ছাত্রদের মাতিয়ে তোলেন। আনন্দমোহন এবং সুরেন্দ্রনাথ এখনো মুসলমান পাড়ার এই মেসে মাঝে মাঝে আসেন, নতুন ছাত্রদের সঙ্গে পরিচিত হতে চান। রাজনীতি ছাড়াও এই মেসে খাওয়া দাওয়াও হয় বেশ ভালো। নিত্য নৈমিত্তিক ডাল, ভাত, মাছের ঝোল তো আছেই। তাছাড়াও ধনী ছাত্রদের কেউ কেউ এক একদিন মেসের সব বাসিন্দাদের মাংস কিংবা পোলাও কিংবা রাবড়ি খাওয়াবার রেওয়াজ শুরু করেছে। মুরগির মাংসও এখানে নিষিদ্ধ নয়। দ্বারিকানাথ একদিন একাই 4টি আস্ত মুরগি খেয়ে সবাইকে তাক লাগিয়ে দিল। দ্বারিকানাথ প্রায়ই বড়াই করত সে 4খানা মুরগি খেতে পারে। সে বঙ্কিমচন্দ্রের শিষ্য। বন্ধুদের বলতো, বুঝলে, বঙ্কিমবাবু নিজে আমাকে বলেছেন তিনি যখন ওড়িশার জাজপুরে চাকরি করতেন তখন প্রতিদিন 4টি আস্ত মুরগি ও 4টি ডিম খেতেন। এখনো 2টো মুরগি অনায়াসে খেতে পারে। আসলে যারা বেশি মাথার কাজ করে তাদের বেশি বেশি ভালো খাবার খেতে হয়। কাজেই আমার গুরু যদি 4টি মুরগি খেতে পারেন তো আমি শিষ্য হয়ে পারবো না? কয়েকটি ছেলে তার সঙ্গে বাজি ধরেছিল। 4খানা বড় আকারের মুরগি রান্না করে সাজিয়ে দেওয়া হলো তার সামনে। কার্পেটের আসনে বাবু হয়ে বসে খেতে শুরু করার আগে সে বলল, ওরে, রামমোহন রায় একটা গোটা পাঁঠার মাংস খেতে পারতেন, বঙ্কিমচন্দ্র 4টে মুরগি খান, তোরা একটাও সাবার করতে পারিস না? বাঙালির কি অধঃপতন! সত্যি সত্যি দ্বারিকানাথ সেই 4খানা মুরগি শেষ করে বিরাট এক ঢেকুর তুলল। তারপর মুচকি হেসে বলল, এরপর একটু সিরাপ খাবো, তাতেই সব হজম হয়ে যাবে। এদিকে বঙ্কিমবাবুর নাম শুনলেই ভরতের হৃদস্পন্দন বেড়ে যায়। সে ঈশ্বর মানে না, কিন্তু বঙ্কিমচন্দ্র তার আরাধ্য দেবতা। বঙ্কিমচন্দ্রের রচনাকে কেন্দ্র করেই ভরতের জীবনের আমূল পরিবর্তন ঘটে গেছে। অন্য বইয়ের অভাবে সে একসময় বঙ্গদর্শন পত্রিকা থেকে বঙ্কিমের রচনা মুখস্থ করত। সেই বঙ্গদর্শনের প্রকাশ হঠাৎ বন্ধ হয়ে গেল। তাতে ছাত্র সমাজের ক্ষোভের শেষ নেই। অবশ্য বঙ্গদর্শনের সম্পাদনা বঙ্কিমচন্দ্র অনেক আগেই ছেড়ে দিয়েছিলেন। তারপর সঞ্জীবচন্দ্র ও শ্রীশ মজুমদারের হাতে এই পত্রিকার রুচির বেশ অবনতি হয়েছিল। তবু যাই হোক, তাতে বঙ্কিমচন্দ্রের কিছু না কিছু রচনা তো পাওয়া যেত। তিনি যে অন্য পত্রিকায় লেখেন না। শুনেছি বঙ্কিমবাবু এখন কলকাতাতেই কলুটোলায় বাসা ভাড়া করে আছেন। তার বাড়িতে ছুটির দিন মজলিস বসে, অনেক নামকরা লোক সেখানে আসেন। ইদানিং শশধর তর্কচূড়ামণিও আসছেন। আমার খুব ইচ্ছে একবার বঙ্কিমবাবুর সাথে সাক্ষাৎ করে জীবন ধন্য করি, কিন্তু অযাচিতভাবে তো যাওয়া যায় না। শুনেছি তিনি খুব গম্ভীর ও রাশভারী। দ্বারিকানাথের বাবাও একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। বঙ্কিমবাবুর সঙ্গে পরিচয় আছে। সেই সুবাদে দ্বারিকানাথ প্রায় ওর বাড়িতে যায় এবং ফিরে এসে কত গল্প করে। তবে তার কতটা সত্যি আর কতটা দ্বারিকার সকপল কল্পিত তা বলা শক্ত। তবু সে তো চেনে বঙ্কিমকে। কতদিন ধরে দ্বারিকানাথকে বলেছি তার সঙ্গে একদিন যাবার জন্য, কাকুতি মিনতিও করেছি, কিন্তু দ্বারিকানাথ দেখছি আমাকে লেজে খেলাচ্ছে। কে জানে বঙ্কিম দর্শন আদৌ আমার কপালে লেখা আছে কিনা। আরেক তরুণ নরেন্দ্রনাথ দত্তের কথায় ফিরে আসে। গান আর আড্ডা এই দুই নরেন্দ্রর খুব প্রিয়। কখনো একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে সারা রাত হৈ হৈ করতে করতে ঘোরা হয় কলকাতা শহরে। কখনো কোনো বাগান বাড়িতে যাওয়া হয়। নস্যি, চুরুট এবং রান্নায় খুব বেশি ঝাল খাওয়া ছাড়া নরেন্দ্রর অন্য কোনো নেশা নেই। কিন্তু তার বন্ধুরা কেউ কেউ যুগের হাওয়া অনুযায়ী মদ্যপানও করে, বেশ্যাপল্লীতেও যায়। সংসর্গ অনুযায়ী মানুষের চরিত্র বিচার হয়।
যারা নরেন্দ্রর নামে অপবাদ ছড়াতে উৎসুক তারা বলা বলি করতে লাগলো যে, বুঝলে হে, নরেন দত্ত আজকাল মদ্যপান করছে। শুধু কি মদ্যপান নাকি, তাদের সঙ্গে মেশে দেখছো না? ওদের সঙ্গে নরেন নির্ঘাত পতিতালয়েও যাওয়া আসা শুরু করেছে। ছি 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 ছি, এসব হলো সঙ্গদোষ। উচ্ছন্নে গেল ছেলেটা। এসব কথা রামকৃষ্ণ ঠাকুরকে জানাতে হবে, তাহলে আর সারাক্ষণ নরেন নরেন করবেন। এসব কথা ঠাকুরের কানে পৌঁছনোর আগেই নরেন্দ্রর কানে আসে। সে বুঝতে পারে যে রামকৃষ্ণ ঠাকুরের দু একজন শিষ্য তার সম্পর্কে খোঁজ খবর নেবার জন্য তার বাড়ির কাছে ঘোরাঘুরি করে। শরৎ নামে একজন শিষ্য নরেন্দ্রর এক প্রতিবেশীর কাছে জিজ্ঞাসাবাদ করছিল। প্রতিবেশীটি বলল, ওর মশাই, ওর কথা আর বলবেন না। এমন ত্রিপণ্ড ছেলে কখনো দেখিনি। বিয়ে পাশ করেছে বলে যেন ধরাকে সরা দেখে। বাপ খুঁড়োর সামনেই তবলায় চাঁটি দিয়ে গান ধরল, পাড়ার বয়োজ্যেষ্ঠদের সামনে চুরুট খেতে খেতে চলল। এইরকম সব ব্যাপার। নরেন্দ্রর অহংকার প্রবল। কেউ তার নামে মিথ্যে বদনাম দিলে প্রতিবাদ তো করেই না, বরং তার উত্তর শুনে অন্যদের পিলে চমকে যায়। বদনামকারীরা সাধারণত আড়াল প্রিয়, সামনে ভালো মানুষটি সেজে থাকে। নরেন্দ্র তাদের মুখের উপর বলে, এই দুঃখ কষ্টের সংসারে নিজের দূরদৃষ্ট ভুলে থাকবার জন্য কেউ যদি মদ খায় কিংবা বেশ্যা বাড়ি গিয়ে সুখী হয়, আমার তাতে কিছুমাত্র আপত্তি নেই। শুধু তাই নয়, আমি যদি কখনো নিশ্চিতভাবে বুঝি যে আমিও ওইসব করে কিছুটা সুখ পাবো, তাহলে কারুর ভয়ে পিছিয়ে যাব না। এসব বলার সঙ্গে সঙ্গে নরেন্দ্রর মনে কোনো একটা বিশ্বাস আছে, যার জোরে সে ভাবে, লোকে যাই বলুক, দক্ষিণেশ্বরের ওই পাগল মানুষটি কখনো আমার সম্পর্কে এসব কথা বিশ্বাস করবেন না। আর তিনিও যদি ভুল বোঝেন, তাহলে আর ভালোবাসার মাহাত্ম্য রইল কি? সত্যিই তাই। কারণ রামকৃষ্ণ ঠাকুরের সামনে যখন কেউ কেউ নরেন্দ্রর নামে অপবাদ দেয়, তিনি হাসেন, কখনো বা রেগে উঠে বলেন, দূর শালা, নরেনের নামে ওসব কথা বলবি তো তোদের আর মুখ দেখব না। নরেন সপ্তর্ষির একজন, ও কখনো নষ্ট হতে পারে? একদিন নরেন নিজেই রামকৃষ্ণ ঠাকুরকে পরীক্ষা করতে যায়, কিংবা দক্ষিণেশ্বর তাকে টানে। সে অন্য জায়গায় যাবে ভেবে হঠাৎ উপস্থিত হয় দক্ষিণেশ্বরে, কিংবা বন্ধুদের সঙ্গে প্রবল আড্ডায় মেতে আছে, তারই মধ্যে উঠে দাঁড়িয়ে হন হন করে রওনা দেয় দক্ষিণেশ্বরের দিকে। সেখানে গিয়ে কিন্তু সে মূর্তি পূজা নিয়ে ঠাট্টাই আর কি করতে ছাড়ে না। এমনকি অদ্বৈতবাদও মানতে পারে না সে। নরেন ঠাকুরের সামনেই হাসতে হাসতে বলে, সব মানুষ, এমনকি সব বস্তুর মধ্যে ঈশ্বর আছেন। তাহলে চোর, ডাকাত, খুনেদের মধ্যেও ঈশ্বরের অবস্থান। ঘটি, বাটি, গামলাও ঈশ্বর। একদিন উইলসনের হোটেলে কয়েকজন বন্ধুর সঙ্গে খানা পিনা চলছিল। একসময় অকারণেই নরেন্দ্রর মন উচাটন হলো। বন্ধুদের ছেড়ে সে চলে এলো দক্ষিণেশ্বরে। ৮-১০ জন ভক্ত পরিবেষ্টিত হয়ে রামকৃষ্ণ ঠাকুর বসে আছেন তার ঘরের সামনের বারান্দায়। কিছু একটা গল্প বলছেন, সবাই শুনছে গভীর মনোযোগ দিয়ে। এমন সময় নরেন্দ্র এসে সেখানে দাঁড়াল। রামকৃষ্ণ ঠাকুর খুব স্বাভাবিক কণ্ঠে বললেন, এসেছিস? আয়, বস। আগে একটা কথা জানিয়ে রাখি, আমি হোটেল থেকে খেয়ে এসেছি। লোকে যাকে অখাদ্য বলে, তাই খেয়েছি। আপনার জলের পাত্র, ঘটি, বাটি ছুঁলে যদি অপবিত্র হয়, তাহলে বলে দিন, কিছু ছোব না। কথাগুলো বলার সময় নরেনের শরীর থেকে ঔদ্ধত্য ঝরে পড়তে লাগল। রামকৃষ্ণ ঠাকুর কিন্তু একটু উত্তেজিত হলেন না, বরং একটুক্ষণ অপলক নয়নে চেয়ে রইলেন নরেন্দ্রর দিকে। তারপর আস্তে আস্তে বললেন, তুই যা খুশি খা, কোনো দোষ লাগবে না। সোর গরু খেয়েও যদি কেউ ভগবানে মন রাখে, তবে তা হবিষ্যান্নের তুল্য। আর শাক পাতা খেয়েও যদি কেউ বিষয় বাসনায় ডুবে থাকে, তবে তা সোর গরু খাওয়ার চেয়েও কোনো অংশে পবিত্র নয়। তুই অখাদ্য খেয়েছিস, তাতে আমার কিছুই মনে হচ্ছে না। এরপর ইঙ্গিতে তিনি নরেন্দ্রকে কাছে ডাকলেন।
তার একটা হাত ধরে বললেন, এই দেখ, তোকে আমি ছুঁয়ে দিলাম, আমার কোনো বিকার হলো না। নরেন্দ্র রামকৃষ্ণ ঠাকুরের কথা শুনে আর কাণ্ড দেখে স্তম্ভিত হয়ে গেল। এই অভিজ্ঞতা তার কাছে একেবারেই নতুন। নরেন্দ্র ভাবতে লাগলো, ইনি ধর্মে নিষিদ্ধ কিছু খাওয়াটাকেও ঘৃণ্য মনে করেন না। আজ পর্যন্ত কোনো সাধু সন্ন্যাসী কি এমন কথা উচ্চারণ করতে পেরেছেন? আর কোনো মহাপুরুষ দেখাতে পেরেছেন এতখানি উদারতা? নিজের খাওয়া দাওয়া সম্পর্কে রামকৃষ্ণ ঠাকুরের বাজবিচার আছে, কিন্তু অন্যদের ব্যাপারে সহনশীল। সাধারণত গুরুরা শিষ্যদের আচার আচরণ সম্পর্কে বেশি কঠোর। অনেক গুরুই নিজেরা গোপনে ভোগী হয়ে শিষ্যদের ত্যাগী হতে বলেন, আর ইনি? ক্রমশ নরেন্দ্র বুঝতে পারলেন বিশ্বাস শব্দটার অর্থ সকলের কাছে এক নয়। আমি ভাবি, যা যুক্তিসিদ্ধ নয় তা বিশ্বাস করা যায় না। অর্থাৎ বিশ্বাস এবং যুক্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর রামকৃষ্ণ ঠাকুর বিশ্বাস শব্দটি বলেন উপলব্ধি অর্থে। যে কোনো বিষয়ের যে তাৎপর্য, তার উপলব্ধি হলে তখন আর কোনো প্রশ্ন জাগে না। সেই উপলব্ধিটাই রামকৃষ্ণ ঠাকুরের ভাষায় অন্ধবিশ্বাস। কিন্তু অমন উপলব্ধি কিভাবে হয়? আরেকটা প্রশ্ন আমার মনের মধ্যে ঘোরে। রামকৃষ্ণ ঠাকুর যে সবার সামনে আমাকে এত বড় করে দেখান, আমি কি তার যোগ্য? সত্য না হোক, এটা ওর প্রত্যাশা। অমন সরল সুন্দর মানুষটির এই প্রত্যাশার উপযুক্ত আমি হব কি করে? কিন্তু বজ্রপাতের মতন একটি ঘটনায় এই সব প্রশ্ন তার মন থেকে উবে গেল। বরানগরে থাকে নরেন্দ্রর বন্ধু ভবনাথ চাটুজ্জে। সে নরেন্দ্রকে এতই ভালোবাসে যে তাকে দেখে রামকৃষ্ণ ঠাকুর একদিন রঙ্গ করে বলেছিলেন, ওরে ভবনাথ, তুই আগের জন্মে নরেন্দ্রর স্ত্রী ছিলি বোধহয়। সেই ভবনাথ তার বাড়িতে প্রায় নরেন্দ্রকে নেমন্তন্ন করে খাওয়ায়। আরো দুজন বন্ধু সাতকড়ি ও দাশরথীও কাছাকাছি থাকে, তারাও আসে। সেরকমই একদিন খাওয়া দাওয়ায় ও গান বাজনায় অনেক রাত হয়ে গেল, আর বাড়ি ফেরা যাবে না। নরেন্দ্র শুয়ে পড়ল সেখানেই। নরেন্দ্রর বাড়ি না ফেরার আরেকটি বিশেষ কারণ আছে। পরদিন সকালেই বাবা তার জন্য আরেকটি পাত্রী দেখতে যাবেন এবং নরেন্দ্রকে সঙ্গে নিয়ে যেতে চান। নরেন্দ্রর দিদিমার ধারণা হয়েছে যে, শোনো জামাই বাবা জীবন, আমি তোমাকে বলে দিচ্ছি, ওই দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ সাধুর পাল্লায় পড়েই নরেনটা বিয়ে করতে চায় না। সাধুই নিষেধ করেছে, নইলে বয়সকালের ছেলে, বিয়ের দিকে মন যাবে না কেন? এখনই জোর করে ওর বিয়ে দেওয়া দরকার। নরেনের বাবাও বিয়ে দেওয়ার জন্য সমানে পাত্রীর খোঁজ চালাচ্ছেন। কাল তেমনই একজনকে দেখতে যাওয়ার কথা। নরেন সেটা এড়াবার জন্য বরানগরে ভবনাথের বাড়িতে রাতে থেকে গেল। বেশ রাত হয়েছে, আলো নিভিয়ে বাড়ির সবাই শুয়ে পড়েছে। নরেনও এক সময় ঘুমিয়ে পড়ল। গভীর রাতে জানলার বাইরে কে যেন ডাকল, নরেন, এই নরেন। ডাক শুনে প্রথমে নরেন্দ্ররই ঘুম ভাঙল। প্রথমে সে ভাবল, কেউ কি সত্যি আমাকে ডাকছে, না স্বপ্ন? কিন্তু স্বপ্ন নয়, কারণ জানলার বাইরে থেকে আবার সেই ডাক, খুব ব্যাকুল কণ্ঠস্বর। নরেন, এই নরেন, নরেন, আরে ওঠ নরেন। সম্পূর্ণ ঘুমের চটকা ভেঙে নরেন্দ্র ধর্মড়িয়ে উঠে জানলা খুলে জিজ্ঞাসা করল, কে কে ওখানে? গ্যাসবাতির আলোয় দেখে রাস্তায় দাঁড়িয়ে আছে নরেন্দ্রর পাড়ার একটি ছেলে। তার নাম হেমালি। সে বলল, নরেন, শিগগিরই বেরিয়ে আয়, তোর বাড়িতে খুব বিপদ। বাড়িতে বিপদ? কথাটা কানে যেতেই নরেন খালি গায়ে খালি পায়ে ছুটে বেরিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে? ওরে ওরে শিগগির বল, কি হয়েছে? বাড়িতে কি হয়েছে হেমালি? খুড়ো মশাই, মানে তোর বাবা। উত্তেজিত নরেন্দ্র কথা শেষ করতে না দিয়েই তার হাত চেপে ধরে বলল, বাবা? কি হয়েছে বাবার? অসুস্থ নাকি? সত্যি করে বল হেমালি, এখনো আছেন তো? কি জানি, নেই বোধহয়।
এত রাত্রে গাড়ি পাওয়া যাবে না। নরেন্দ্র ছুটতে লাগল। নরেন্দ্রর পিতা বিশ্বনাথ দত্ত সেদিনও অফিস করেছেন। অফিস থেকে আলিপুরে গিয়েছিলেন এক মক্কেলের দলিলপত্র দেখতে। বাড়ি ফেরার পর বুকে একটু একটু ব্যথা বোধ করছিলেন। বেশি গুরুত্ব দেননি। বহুদিন থেকেই তার ডায়াবেটিস। কিছুদিন আগে হৃদরোগের লক্ষণ প্রকাশ পেলেও তিনি তার জীবনযাত্রার ধরন বদল করেননি। তিনি ভোজন বিলাসী। প্রতি রাত্রে উত্তম পানাহার ছাড়া তার মন ওঠে না। আজও আহারাদি সেরে স্ত্রীকে বললেন, বুকে একটা মলম মালিশ করে দাও দেখি। বুকের ব্যথা চলছে, তার মধ্যেই তিনি গড়গড়ার নল মুখে দিয়ে তামাক টানছেন ও লেখাপড়ার কাজ করছেন। একবার উঠে গিয়ে তিনি বমি করলেন। সেই অবস্থাতেও স্ত্রীকে বললেন, কাল সকাল সকাল বেরুবো, বিলের বিয়ের পাকা কথা দিয়ে আসবো, জামা কাপড় ঠিক করে রেখো। তার কিছুক্ষণ পরেই সব শেষ। বরানগর থেকে সিমলে ছুটতে ছুটতে এলো নরেন্দ্র। রওনা হয়েছিল যখন, তখনই রাত্রির দ্বিতীয় প্রহর পেরিয়ে গেছে। নরেন্দ্র যখন সিমলে পৌঁছল তখন প্রায় ভোর। নরেন্দ্র মৃত পিতার পায়ের কাছে হাঁটু মুড়ে বসল। সে শক্ত মনের যুবা, কেউ কখনো তাকে কাঁদতে দেখেনি। পুরুষ মানুষের কান্না সে ঘোর অপছন্দ করে। সে বসে রইল নিঃশব্দে। অনুতাপে তার বুকটা দগ্ধ হয়ে যাচ্ছে। ইদানিং সে তার বাবাকে এড়িয়ে এড়িয়ে যাচ্ছিল। বেশ কিছুদিন বাবার সঙ্গে তার প্রায় কোনো কথাই হয়নি। শেষ সময়েও সে বাবার কাছে থাকতে পারল না। যাওয়ার আগে জ্যেষ্ঠ পুত্রকে একটি কথাও বলে যেতে পারলেন না বিশ্বনাথ। হঠাৎ আকাশ ভেঙে পড়ার মতো নরেন্দ্র কান্নায় আছড়ে পড়ল। বাবা, বাবা, বাবা। পিতার মৃত্যু কি বদলে দেবে নরেনের জীবন? সংসারের দায়িত্ব কি দূরত্ব বাড়াবে রামকৃষ্ণের সঙ্গে? ওদিকে রবির জীবনে নতুন কি ঘটতে চলেছে? আর ভরত, সে কি তার স্বপ্নের সাহিত্যিক বঙ্কিমচন্দ্রকে চাক্ষুষ করতে পারবে? মির্চি গল্প গোল্ড মাইনে শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, মুখ্য চরিত্রে কথক অর্ঘ্যমাল্য মাইতি ও পিয়ালি পাঠক, সুরেন্দ্র আলোক মল্লিক, বিদ্যাসাগর সমীর চরিত, প্রিয়নাথ সৌমিক মৈত্র, রবি সৌমেন চক্রবর্তী, দ্বারিকানাথ স্পন্দন দাস, রামকৃষ্ণ শেখর দাস, নরেন প্রসূন দাস, হেমালি বিকি দাস। এছাড়াও রয়েছে অন্যান্য শিল্পীবৃন্দ। আবহ সঙ্গীত জয় ঘোষ, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ডমাইন, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। মির্চি নিবেদন গল্প গোল্ডমাইন।